প্রথমে পরীক্ষা নেওয়া হয়, তারপরে মেধা তালিকা তৈরি করে রেজাল্ট প্রকাশ করা হয়। এটা তোমরা সবাই দেখেছো, জানো, এর মধ্যে নতুনত্ব কিছুই নেই। তবে দুর্নীতির মেধা তালিকা ব্যাপারটা অনেকের কাছে হয়তো নতুন হতে পারে এবং আশ্চর্যও হতে পারে, এবং তোমরা অনেকেই ভাববে যে এরকম কিছু আবার হয় নাকি। তবে বিস্ময়কর হলেও দুর্নীতির মেধা তালিকা তৈরি হয়। তবে শিক্ষার মেধা তালিকার সঙ্গে একটাই পার্থক্য হয়, এখানে ব্যক্তিগত নামের জায়গায় থাকে দেশের নাম। এই ভিডিওতে আমরা বিশ্ব দুর্নীতিতে ভারতের স্থান এবং বীমার অন্ধকার জগতের অবদান নিয়ে আলোচনা করব, এবং কেস স্টাডি হিসেবে আমরা ফিউচার জেনারেল ইন্স্যুরেন্সে ইনভেস্ট করা উচিত কি নয় তা নিয়ে আলোচনা করব। তবে ডিটেলসে যাওয়ার আগে এই ভিডিও তৈরি করার প্রাসঙ্গিকতা এবং এর ব্যাকগ্রাউন্ড তোমাদের জেনে নেওয়া দরকার। দুর্নীতির মেধা তালিকা আমাদের বলে কোন দেশে কতটা দুর্নীতি হয়েছে। দুর্নীতির এই মেধা তালিকা প্রত্যেক বছরই তৈরি হয় এবং কোনো দেশ তালিকায় এগিয়ে যায়, কোনো দেশ আবার তালিকায় পিছিয়ে যায়। দুর্নীতির মেধা তালিকা আমাদের বলে দেয় কোন দেশটা ডেভেলপড, কোন দেশটা ডেভেলপিং এবং কোন দেশটা গরিব। আর দুর্নীতির এই মেধা তালিকা আমরা বিশ্ব ম্যাপেও প্রতিফলন দেখতে পাই। যেমন নীল কালারের দেশগুলো অনেক উন্নত বা ডেভেলপড। 2024-এ যে বিশ্ব দুর্নীতির তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে প্রথম 5টি স্থানে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে এবং সিঙ্গাপুর। এই তালিকাতে সবথেকে কম দুর্নীতি যে দেশে হয় সেই দেশকে 1 নম্বর স্থানে রাখা হয়। আর 2024-এর এই বিশ্ব দুর্নীতির তালিকায় আমাদের দেশ ভারত আছে 93 নম্বরে। আমাদের প্রতিবেশী চায়না আছে 76 নম্বরে, শ্রীলঙ্কা আছে 115 নম্বরে, পাকিস্তান আছে 133 নম্বরে, বাংলাদেশ আছে 149 নম্বরে, আফগানিস্তান আছে 162 নম্বরে এবং মায়ানমার আছে 162 নম্বরে। বিশ্ব দুর্নীতির মেধা তালিকায় ভারতের স্থান 93, তার মানে এখানে ভালোই দুর্নীতি হয়েছে। আর দুর্নীতি যে হয় তা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারি। তদন্তকারী সংস্থার তদন্তে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দুর্নীতির এই খবরগুলো উঠে আসছে। আর এই দুর্নীতির খবরগুলো খুব সহজেই বিভিন্ন মাধ্যম থেকে ক্রস ভেরিফাই করা যায়। এখন প্রশ্ন হলো, এই দুর্নীতিগুলো সাধারণত কিভাবে হয়? আমাদের বেশিরভাগই সঞ্চয় করতে, বিশেষত টাকা পয়সা সঞ্চয় করতে খুবই অভ্যস্ত। আবার অনেকে ইন্স্যুরেন্সও কেনে। তবে তোমাদের মনে প্রশ্ন আসবে, কেনই বা আমরা সঞ্চয় করি এবং কেনই বা আমরা ইন্স্যুরেন্স কিনি? কারণ আমরা স্বপ্ন দেখি, তোমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। যেমন ভবিষ্যতে ছেলে মেয়ের পড়াশোনা, একটা নতুন বাড়ি কেনা, আর একটা স্বাদের গাড়ি কেনা। আর হ্যাঁ, এই স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেকেই কিন্তু সর্বশান্ত হয়েছে। কারণ সঞ্চয় এবং বীমা থেকে অনেক দুর্নীতি হয়। গল্প নয়, একদম সত্যি। কিন্তু সিট বেল্ট ভালো করে বেঁধে রাখো, কারণ এবার তোমাদের যে হাড় হিম করা ঘটনা বলবো তা শুনলে তোমরা শিউরে উঠবে। হ্যাঁ, যুক্তি এবং তথ্য দিয়েই বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করা যাক সারদা চিটফান্ড স্ক্যাম দিয়ে। সারদা চিটফান্ড স্ক্যাম হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম চিটফান্ড স্ক্যাম। মানুষ স্বপ্ন দেখেছিল, তাই এই ভুতুড়ে কোম্পানিতে কোটি কোটি টাকা সঞ্চয় করেছিল।
আর দুর্ভাগ্যবশত তারা তাদের সেই সঞ্চয়ের টাকা একেবারে হারিয়েছিল। সুরক্ষা মঞ্চের তথ্য অনুযায়ী প্রায় 20 লাখ মানুষ সারদা স্ক্যামের ভুক্তভোগী হয়েছে। আর সারদার মতো গজিয়ে ওঠা আরও চিটফান্ডগুলো ধরলে প্রায় 1 কোটি মানুষ এই জালিয়াতির শিকার হয়েছিল। পরে তদন্তকারী সংস্থা জালিয়াতির মাধ্যমে তৈরি করা অনেক সম্পত্তি বাজেয়াপ্তও করেছিল। ফলস্বরূপ কমপক্ষে 210 জন সারদা চিটফান্ড এজেন্ট আত্মহত্যা করেছিল। তবে তোমরা সবাই জানো যে নিউজ পেপারের পরিসংখ্যান বাস্তবের পরিসংখ্যানের থেকে অনেক কমই হয়। তারপর খবরে এলো নারদা ঘুষকাণ্ড। তারপর খবরে এলো ভারতের ইতিহাসে সব থেকে বড় পঞ্জি বা চিটফান্ড স্ক্যাম, রোজ ভ্যালি চিটফান্ড স্ক্যাম। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় যে প্রায় 17,000 থেকে 25,000 কোটি টাকার দুর্নীতি হয়েছিল রোজ ভ্যালি চিটফান্ড স্ক্যামে। আবার কোনো কোনো মাধ্যম বলে প্রায় 60,000 কোটি টাকার দুর্নীতি হয়েছিল। এই জালিয়াতিবাজরা বিমা পলিসি স্ক্যাম করে এক পুরোহিত মশাইয়ের কাছ থেকে 7 লাখ টাকা হাতিয়েছে। বিস্ময়কর হলেও ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনের চাকান এলাকাতে। তারপর সামনে এলো এক হাড় হিম করা মাল্টি মিলিয়ন ইন্স্যুরেন্স ফ্রড, যা রোগ, দারিদ্র, দুরাশাকে কবজা করে ধীরে ধীরে গড়ে উঠেছিল দিল্লি এনসিআর, সোনিপত এবং হরিয়ানা এলাকাতে। এখানে স্ক্যামবাজরা শেষ ধাপের ক্যান্সার রোগীদের খুঁজে বার করত এবং তাদের লাইফ ইন্স্যুরেন্স করাতো। আর তারপর পূর্ব পরিকল্পিত প্ল্যান অনুযায়ী ওই ক্যান্সার রোগীদের গাড়ি দুর্ঘটনায় মেরে দিয়ে তাদের ইন্স্যুরেন্সের টাকা হাতিয়ে নিত। ভাবতে অবাক লাগছে না যে স্ক্যামবাজরা ক্যান্সার রোগী এবং পুরোহিতদেরও ছাড়ছে না। তারপর খবরে এলো এক ইন্স্যুরেন্স এক্সিকিউটিভকে 21 লাখ টাকার ফ্রডের জন্য গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইতে এক ব্যক্তি ল্যাপসড লাইফ ইন্স্যুরেন্স পলিসির ওপর টাকা ক্লেম করতে গিয়ে হারিয়েছেন 2 কোটিরও বেশি টাকা। ঘটনাটি ঘটেছে নবী মুম্বাই এলাকায় কোভিড-19 লকডাউনের সময়। তারপর সামনে এলো ভুবনেশ্বরের ঘটনা, যেখানে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছিল প্রায় 76 লাখ টাকা ইন্স্যুরেন্স ফ্রডের জন্য। খুব সম্প্রতি সামনে এলো অম্বর দালালের বিখ্যাত পঞ্জি স্ক্যাম। এই পঞ্জি স্ক্যামে ইডি প্রায় 37 কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। খুব সম্প্রতি আরও একটি পঞ্জি স্কিমের ঘটনা সামনে এলো, যেখানে মুম্বাইয়ের এক দম্পতি 444 জনকে ঠকিয়ে প্রায় 20 কোটিরও বেশি টাকা হাতিয়েছে। এই দম্পতি সঞ্চয়কারীদের প্রলোভন দেখিয়েছে যে 3 মাসে 150% সুদ পাবে সঞ্চিত টাকার ওপরে। এবং বিস্ময়কর হলেও এই দম্পতি নিজেদের আত্মীয়দেরও ঠকিয়েছে। আর ভারতে যে ধীরে ধীরে ইন্স্যুরেন্স ফ্রড বাড়ছিল তা ডেলোলাইটের এক রিসেন্ট সার্ভেতে প্রমাণিত হয়েছে। ইন্ডিয়া ফরেন্সিকের গবেষণা অনুযায়ী ইন্স্যুরেন্স ফ্রডের জন্য প্রত্যেক বছর 6.25 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিগ্রস্ত হয় ভারতের। আর তোমরা জানলে অবাক হবে যে বেশিরভাগ এই ইন্স্যুরেন্স ফ্রডের ঘটনাগুলোতে পুরনো কর্মচারীরা জড়িত। ক্লাসিক কেসের মতো মুম্বাইতে সাধারণ মানুষ ফিউচার জেনারেলির আর্থিক বেনিয়মের ব্যাপারে অভিযোগ জানিয়েছিল, কিন্তু পুলিশ কোনো তদন্তই করেনি। তবে কি স্ক্যামবাজদের সঙ্গে পুলিশের কোনো যোগসাজশ ছিল? এতক্ষণে তোমাদের কাছে বিমা এবং চিটফান্ডের অন্ধকার জগতের ছবিটা পরিষ্কার হয়ে গেছে। চলো এবার ফিউচার জেনারেলির ব্যাপারে আলোচনা শুরু করা যাক।
IRDAI, যা হলো একটি কেন্দ্রীয় সংস্থা এবং এটি সমস্ত বীমা কোম্পানিগুলোকে কন্ট্রোল করে। আমাদের আলোচ্য কোম্পানি ফিউচার জেনারেলি কিন্তু একটা IRDAI রেজিস্টার কোম্পানি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে ফিউচার জেনারেলি IRDAI রেজিস্টার, তাহলে সমস্যা কি? ফিউচার জেনারেলের কর্মচারী এক 58 বছরের মহিলাকে ঠকিয়ে 9 লাখ টাকা হাতিয়েছে। এই বাঙালি ভদ্র মহিলা থাকতেন হায়দ্রাবাদে। ওনার স্বামী মারা যাওয়ার পরে উনি এই ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে জানতে পারেন এবং ফিউচার জেনারেলিতে ফোন করেন। ফিউচার জেনারেলের কর্মচারীরা ওনাকে বলেন যে আপনার স্বামী বেশ কয়েকটা প্রিমিয়াম দেয়নি, তবে আপনি সব কয়টা প্রিমিয়ামের টাকা একসঙ্গে দিয়ে দিলে পলিসি আবার চালু হয়ে যাবে। আর এইভাবে এই বাঙালি বিধবা মহিলা হারিয়েছেন 9 লাখ টাকা। কোথাও কোনো সুরাহা না পেয়ে এই বাঙালি বিধবা ভদ্রমহিলা ইউটিউবে এক ইন্টারভিউ দিয়েছেন। মুম্বাইতে সাধারণ মানুষ ফিউচার জেনারেলির আর্থিক বেনিয়মের ব্যাপারে অভিযোগও জানিয়েছে। আর ফলস্বরূপ IRDAI 17 লাখ টাকা ফাইন করেছিল ফিউচার জেনারেলিকে। তোমরা ভাবছো একবার ফাইন করেছে তো কি হয়েছে? একবার নয়, IRDAI ফিউচার জেনারেলকে বারবার ফাইন করেছে। তবে এমনি ফাইন করেনি, বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পেয়েই এই ফাইনগুলো করেছে IRDAI। কি এখনো ভাবছো ফিউচার জেনারেলিতে ইনভেস্ট করবে কি করবে না? তবে তার আগে বিভিন্ন মানুষের অভিযোগ এবং অভিজ্ঞতা তোমাদের জেনে নেওয়া দরকার। এবার তোমাদের বলি ফিউচার জেনারেলি কিভাবে কাস্টমারদের ফাঁদে ফেলে। ফিউচার জেনারেলির এজেন্টরা বিভিন্ন উপায়ে নতুন গ্রাহকদের খুঁজে বার করার চেষ্টা করত। যেমন স্কুলের সামনে কুইজের ফর্ম বিলি করে ফোন নম্বর এবং নাম সংগ্রহ করত। আর তারপর ফিউচার জেনারেলির ফ্রড মার্কেটিং ব্রোকার্সরা ওইসব গ্রাহকদের নানাভাবে বুঝিয়ে ইন্স্যুরেন্স পলিসি নিতে বলতো। যতক্ষণ না নতুন গ্রাহকরা ইন্স্যুরেন্স পলিসির প্রথম প্রিমিয়াম জমা দিত, ততক্ষণ এই ফ্রড মার্কেটিং ব্রোকার্সরা নতুন গ্রাহকদের বারবার ফোন করত। আর নতুন গ্রাহকরা প্রথম প্রিমিয়াম জমা দিয়ে দিলেই এই ফ্রড মার্কেটিং ব্রোকার্সরা ডুমুরের ফুল হয়ে যেত, আর ফোন ধরত না। এদের ইন্স্যুরেন্স পলিসিতে 15 দিনের ফ্রি লুকআপ পিরিয়ড থাকে, যার মধ্যে নতুন গ্রাহকরা ওই নতুন ইন্স্যুরেন্স পলিসি ক্যান্সেল করতে পারে। আর এখানেই এই ফ্রড মার্কেটিং ব্রোকার্সরা ফাঁদ পেতে বসে আছে। প্রথম প্রিমিয়াম জমা দেওয়ার পরে 15 দিন কেটে যাওয়ার পরে তারপরেই তারা ফোন ধরত নতুন গ্রাহকদের।
আর তখন যদি নতুন গ্রাহকরা তাদের ইন্স্যুরেন্স পলিসি ক্যান্সেল করতে চাইতো, তখন এই ফ্রড মার্কেটিং ব্রোকারসরা বলতো যে ফ্রি লুকআপ পিরিয়ড পেরিয়ে গেছে, এখন ইন্স্যুরেন্স পলিসি ক্যান্সেল করা যাবে না। আর এইভাবেই এই ফ্রড মার্কেটিং ব্রোকারসরা নতুন গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। বারবার ফাইন করার পরেও বিভিন্ন গ্রাহক এবং সূত্র থেকে অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত 2024-এর ফেব্রুয়ারিতে IRDAI ফিউচার জেনারেলিকে এক শোকজ নোটিশ পাঠায়। তারপর IRDAI ফিউচার জেনারেলির সমস্ত ট্রানজাকশন এবং পলিসি খুঁটিয়ে দেখতে শুরু করে। এই স্ক্রুটিনিতে এক ভয়ঙ্কর তথ্য উঠে আসে। 246টা কেসে গ্রাহকরা প্রিমিয়ামের টাকা ক্যাশে জমা দিয়েছে 50,000-এরও বেশি, কিন্তু সেখানে ফিউচার জেনারেলি তাদের কোনো প্যান কার্ডের তথ্য দেয়নি। হতে পারে এই 50,000-এরও বেশি ক্যাশ টাকা জালিয়াতিবাজরা বা যারা জঙ্গিদের সমর্থন করে বা সাহায্য করে তারা জমা করছিল। আর এইভাবেই ফিউচার জেনারেলি অ্যান্টি মানি লন্ডারিং এবং অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট ভায়োলেট করেছিল। আর তাই ফিউচার জেনারেলিকে IRDAI তাদের ফাইনাল অর্ডারে ওয়ার্নিং দিয়েছে। কি এখনো ভাবছো যে ফিউচার জেনারেলিতে ইনভেস্ট করবে কি করবে না? তবে সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমরা এক্ষেত্রে হচ্ছি ওই সিগারেট কোম্পানির মতো, যেমন সিগারেট প্যাকেটের উপর লেখা থাকে সিগারেট খেলে ক্যান্সার হয়, তবুও অনেকে সিগারেট খায়। তবে যারা খায় তারা কিন্তু সিগারেট কোম্পানিকে বলতে পারবে না যে তোমরা বলোনি সিগারেট খেলে ক্যান্সার হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তবে লাইক, কমেন্ট এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।